হাই স্টুডেন্টস, তোমরা সবাই খুব ভালো আছো। আজকের যে ক্লাস সেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা কি মাধ্যমিকের ইংলিশের সাজেশান। আজকে মাধ্যমিকের ইংলিশের সাজেশানের এই ক্লাসে তোমাদের আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সিন আনসিন রাইটিং কোনগুলো ইম্পর্টেন্ট আছে, কোন কোন জায়গা থেকে আমি ভালো করে পড়বো, সব এই একটা ক্লাসের মধ্যেই আমি আলোচনা করব। আশা করছি তোমরা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছো তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে এই ক্লাসটা। তোমরা মন দিয়ে ক্লাসটা করো। দেখো, এবারে যে আমি তোমাদের সাজেশান দিচ্ছি সেই সাজেশানটা আমি সিনের ক্ষেত্রে আমি দুটো পার্ট পার করেছি। কি ফার্স্ট পার্ট থাকছে, দেখো আবার রানে কাইট আর স্নেল। পোর্স থেকে আবার রানে কাইট আর পোয়েম থেকে এবারে স্নেল আসতে পারে, 80% চান্স আছে। এবার যদি ধরো যে স্নেল বা আবার রানে কাইটটা ধরো আসছে না, তাহলে কি আসতে পারে? সেক্ষেত্রে তার পরিবর্তে পাসিংয়ে বাপু আর না হলে ফেবল, এই দুটো আসার সম্ভাবনা থাকবে। তাহলে তোমরা চারটে পোর্স অ্যান্ড পোয়েম খুব ভালো করে তোমরা রিভাইজ দাও, গোড়া থেকে একবার পড়ো, তার ওয়ার্ড মিনিংটা ভালো করে পড়ো এবং সেখানে টেক্সচুয়াল যা যা হচ্ছে কি প্রশ্ন আছে, কোয়েশ্চেন্স ব্যাংক, পর্ষদ, টেস্ট পেপার, সমস্ত জায়গা থেকে এক্সট্রা প্রশ্ন করে রাখো। একটা তোমাদের অ্যাডভাইস আমি দিই, লাইন না তুলে বরং নিজের ভাষায় তোমরা লেখার চেষ্টা করবে, বা নিজের ভাষায় লিখলে অনেক ভালো। আর যারা ইংলিশে একটু লিখতে অসুবিধা হয়, তোমরা লাইনটা বুঝে একটু গুছিয়ে অ্যান্সার লেখার চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার পোর্টস থেকে তো 20 পোর্টস মানে সিনটা তো 20 নাম্বার থাকে, তাহলে সেই সিনের কত নম্বর পোর্টসে থাকে আর কত নম্বর পোয়েমে থাকে, আজকে পুরোটা দেখাবো। দেখো, পোর্টস থেকে মোট 12 নাম্বার থাকবে আর পোয়েম থেকে 8 নাম্বার থাকবে। সেই 12 নাম্বারের যে নাম্বার ডিভিশন কী কী আছে, এমসিকিউ আছে, এমসিকিউ 5 নাম্বারের এমসিকিউ। এমসিকিউ কীরকম হয় দেখো, এই দেখ একদম আমার কাছে একটা প্রশ্ন আছে মাধ্যমিকের 2025-এর মাধ্যমিকের প্রশ্ন। এইটা দেখো এইরকম টাইপের এমসিকিউ আসবে, ঠিক প্রশ্নটা এইরকম হবে। হ্যাঁ, আমার কি হচ্ছে, কমপ্লিট দ্য সেন্টেন্স। কমপ্লিট দ্য সেন্টেন্স দেখো এইরকম কমপ্লিট দ্য সেন্টেন্স দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা সেন্টেন্স তুলে দেবে, তারপরের যে অংশটা বুঝে তোমাদের লিখতে হবে। তারপরে দেখো ট্রু ফলস আছে, একটা ট্রু ফলস হলে 1 নাম্বার, আর তার সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, সো সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নাম্বার। তাহলে 1+1 সিস্টেমে দুটো, মানে 2 নম্বরের পোর্স থেকে ট্রু ফলস থাকবে, অনেক ইজি। এবার দেখো পোয়েম থেকে কি কি থাকে, পোয়েম থেকে 8 নাম্বারই, 8 নাম্বারের ডিভিশনটা কি থাকে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এরকম 4টে থাকবে। আর এসে কিউ থাকবে 2 নম্বরের। তাহলে 2 নম্বরের প্রশ্নের জন্য তোমরা কীরকম দেবে, এই জায়গাটা তোমাদের খুব ভালো করে আমি বলি। স্নেল আর ফেবেল, এই স্নেল আর ফেবেল থেকে তোমরা যে প্রশ্ন এক্সট্রা প্রশ্ন আছে, টেক্সচুয়াল এবং এক্সট্রা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে। এক্সট্রা প্রশ্ন সবসময় পোয়েম থেকে লাইন তুলে অ্যান্সার করবে। আমি মনে করবো যে লাইন তুলে অ্যান্সার না করে বরং ওই লাইনটাকে পোর্স ফর্ম, অর্থাৎ তোমাদের নিজের ভাষায় সেটাকে বানিয়ে লিখলে অনেকটা নাম্বার পাওয়া যায়। এবং বিশেষ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা মুখস্থ করেই যাবে। কেন বলছি, কারণ যে প্রশ্নগুলো তোমাদের পড়বে সেগুলো লাইন তুলে তার উত্তর লিখতে গেলে অনেকটা সমস্যা হতে পারে। অনেক স্যার আছে তো সেই লাইন তুমি উত্তর লিখছো, সেখানে তোমাদের 2 থাকলে সেখানে তোমাদের হাফ বা 1 দিয়ে ছেড়ে দেয়। তাই আমি বলবো, সাজেস্ট করব, তোমাদের অ্যাডভাইস দেবো যে অবশ্যই তোমরা ওই পোয়েমের যে এক্সট্রা প্রশ্নগুলো আছে ওটা করে নেবে, বিশেষ করে স্নেল এবং ফেবেল। আচ্ছা, এবারে আমি আনসারের জায়গায় চলে আসি। আনসারে দেখো 20 নম্বরের আনসারে থাকে এনি কাইন্ডস অফ টপিক। তোমাদের হচ্ছে কি রিসেন্ট কোনো টপিকস হতে পারে, কোনো খেলোয়াড়ের জীবন কাহিনী, বা যেমন সুনিতা উইলিয়ামের জীবন কাহিনী থেকে সেটা একটা আনসিন পড়লো, বা রিসেন্ট কোনো একটা তোমাদের কালচারাল প্রোগ্রাম হতে পারে, বা কোনো একটা অ্যাক্সিডেন্টাল কোনো রিপোর্ট সেটা পড়লো, সেখান থেকে অবশ্যই এরকম প্রশ্ন পড়তেই পারে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ওই কোয়েশ্চেন্স ব্যাংক বা টেস্ট পেপার অন্যান্য বিভিন্ন ধরনের প্র্যাকটিস করেছো, তোমরা জানো যে অ্যাকচুয়ালি কীরকম আনসিন আসতে পারে, আনসিনে কত নম্বর
তোমরা আগে থাকে সেটাকে তোমরা আগে খেয়াল রাখো। আনসিনের 20 নম্বরের মধ্যে প্রথমে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার, সেটা 6 নম্বরে থাকবে। ট্রু ফলস থাকবে 1+1 মানে ট্রু আর ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট নিয়ে 1+1 মানে 6 নম্বরে। সেটা কটা থাকছে? 3টে থাকছে, সেটা 3টে থাকছে। মানে 1+1 কেন আমি লিখেছি, 2 লিখলে 2 লিখলে 1 নম্বর, আর তার সাপোর্টিং স্টেটমেন্ট লিখলে 1 নম্বর, তাই হ্যাঁ। আর থাকছে SAQ। এবার SAQ এর জায়গায় তোমাদের মাথায় খুব খেয়াল রাখবে, SAQ করার সময় তোমরা খেয়াল রাখবে কি, যে আমাকে প্রশ্ন কি চেয়েছে সেটার উত্তর আমি কোত্থেকে বার করব। তোমরা দেখবে ওয়ার্ড মিল করে তোমরা উত্তর দেখেই নেবে। অনেকে উত্তরটা সেই লাইনটাই তুলে দেয়, হ্যাঁ তোমরা লাইন তোলো, কিন্তু সেটাকে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবে, নাহলে কিন্তু হাফ নাম্বার পেয়ে যাবে। তো আমি অবশ্যই এটা তোমাদের সাজেস্ট করব, অবশ্যই তোমাদের আমি বলবো যে তোমরা এই আনসিনের ক্ষেত্রে তোমরা সরাসরি লাইনটা তোলার সময় সেটাকে সাজিয়ে গুছিয়ে লিখবে, ঠিক আছে। এরপরে আসি আমরা গ্রামারে আসি। গ্রামারে তোমরা নিশ্চয়ই জানো যে 20 নম্বরের গ্রামার থাকে, তার মধ্যে 12 নম্বর বিভিন্ন টপিক্সের ওপর থাকে, যেমন ভার্ব ফর্ম, 3টে ভার্ব ফর্ম থাকবে। এই যে ভার্ব ফর্মগুলো দেখে নাও তোমরা কীরকম ভার্ব ফর্ম থাকে। এই দেখো ভার্ব ফর্মটা তোমরা দেখো, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি মনে করি প্রশ্নটা একবার মনে দেখলে খুব ভালো হয়। এই যে 3টে এরকম ভার্ব ফর্ম থাকবে, দেখতে পাচ্ছ 3টে জায়গায় ফাঁকা থাকছে, এই 3টে জায়গায় উত্তরটা খালি তোমরা বসিয়ে দেবে। কি হবে, এর কোনো অপশান দেবে তোমাকে, তোমরা টেস্ট পেপারে প্র্যাকটিস করেইছো। তারপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন এইরকমই থাকবে, 3টে ঘর, 3 নাম্বার, 3টের জন্য 3 নাম্বার, ঠিক আছে। এবার চলে আসি ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে 3 নাম্বার থাকে, 3টে আইটেম থাকবে। একটা ভয়েস চেঞ্জ একটাই থাকবে 1 নাম্বার, ন্যারেশন চেঞ্জ একটাই থাকবে 1 নাম্বার। ন্যারেশন ভয়েসের জন্য তোমরা ফাদার সেলফ থেকে প্রচুর ন্যারেশন চেঞ্জ রয়েছে, তোমরা ওগুলো আরও ভালো করে করবে, ঠিক আছে। আচ্ছা, ভয়েস চেঞ্জ সমস্ত পোর্টস পোয়েম, শুধু টেক্সচুয়ালের ওপর নয়, নন টেক্সচুয়াল মানে বাইরে থেকেও তোমরা যা প্র্যাকটিস করেছো সেগুলোও করে যাবে। টেক্সচুয়াল আবার কোনো টেক্সচুয়ালের ওপরটা আরও বেশি জোর দিয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, টেক্সচুয়ালও জোর যেমন দেবে তেমন নন টেক্সচুয়ালের ওপরও জোর দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এইটা একটা হিউজ সিলেবাস ট্রান্সফরমেশনের। এখানে তোমার ধরো জয়নিং আসতে পারে, ধরো জয়নিং হলে কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলো আসার সম্ভাবনা থাকবে। তবে আমি বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে সবগুলো আইটেম তোমরা একবার করে দেখে যাবে, এবং সবথেকে যেটা বেশি ফোকাস করবে সেটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এবং ডিগ্রি চেঞ্জ, কারণ ডিগ্রি চেঞ্জ অনেক বছর আসেনি, তো ডিগ্রি চেঞ্জ আসার সম্ভাবনা এই বছরটা খুব বেশি থাকবে 26 সালে। তাহলে ডিগ্রিটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তারপরে আছে কি ফ্রেজাল ভার্ব আছে। ফ্রেজাল ভার্ব 3 নম্বরে তোমরা ফ্রেজাল ভার্ব জানো নিশ্চয়ই, কোন ফ্রেজাল ভার্ব একদম যে কোনো গ্রামার বই থেকে টানা তোমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখবে, আর সালেরও কিছু ফ্রেজাল ভার্ব করে যাবে। তো এরপরে যেটা আছে ফাইন্ডিং ওয়ার্ডস ফ্রম আনসিন প্যাসেজ, যেখানে 8 নাম্বার থাকবে। এই যে টোটাল মিলিয়ে এটা 12 নাম্বার থাকছে, এই মানে একদম ভার্ব ফর্ম থেকে ফ্রেজাল ভার্ব পর্যন্ত এটা 12 নাম্বার থাকছে, আর 8 নাম্বার শুধু ওই ফাইন্ডিং ওয়ার্ড, সব থেকে মাথা ঘোলানোর জায়গা। তবে তোমরা যদি ধীর স্থির এবং টেকনিক্যালি এটা করার চেষ্টা করো তাহলে কিন্তু এই ফাইন্ডিং ওয়ার্ডটা তোমাদের কাছে অনেক ইজি হবে। তোমরা কখনোই ভাববে না যে ফাইন্ডিং ওয়ার্ড আমি পারছি না, আমার সমস্যা হচ্ছে। সবসময় এটা ভাববে যে ফাইন্ডিং ওয়ার্ড শুধু তোমাদের সমস্যা হয় না, সমস্যা আমাদেরও হয়, আমাদেরও অনেক চিন্তা ভাবনা করে ফাইন্ডিং ওয়ার্ড আমরা বার করি, ঠিক আছে। দেখো, আমি একটা তোমাদের শর্ট অ্যাডভাইস দেব এই ফাইন্ডিং ওয়ার্ড কি করে তোমরা বার করবে। প্রথমে যখন তোমরা আনসিনটা পড়বে, এই যে আনসিন দিয়েছে 2025 যে আনসিনটা দিয়েছিল, এই আনসিনটা পড়ার সঙ্গে সঙ্গে আনসিনটা তো পড়ছো তোমরা, ওই যে ফাইন্ডিং ওয়ার্ড দেবে না, ওই ফাইন্ডিং ওয়ার্ডের প্রশ্নগুলো এর ওপরটা বা সাইডে লিখে নেবে। তো ফাইন্ডিং ওয়ার্ডটা দেখে নিলে এই দেখার সঙ্গে সঙ্গে তোমরা আস্তে আস্তে আনসিনটা পড়বে। আনসিন পড়ার সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে ওই ওয়ার্ডের সঙ্গে কিছু মিল পাচ্ছ। সবার আগে তোমরা আনসিনটা পড়তে পড়তে আননোন ওয়ার্ডের নিচে দাগ মারবে, যেগুলো দেখবে একদম আননোন, ওই আননোন ওয়ার্ডের মধ্যেই এই ফাইন্ডিং ওয়ার্ডের উত্তর বসে আছে। এবার তোমরা মানে করার চেষ্টা করবে,
আগে রিডিং ভালো করে পড়বে, রিডিংয়ের মানেই কিন্তু আর একটা ওয়ার্ডের মানে বলে দেয়। তো এটাই হচ্ছে কি এর রুল আছে, এটাই আমার কাছে অ্যাডভাইস আছে। এই ফাইন্ডিং ওয়ার্ড চারটে ঠিক করার জন্য তোমাদের এই পথ অবলম্বন করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো খুব ভালোভাবে। তাহলে আমি পুরো টোটাল সিনটাকে আমি আলোচনা করলাম একদম কনক্লুশনে, মানে সিন আনসিন গ্রামারের কনক্লুশনে আমি প্রথমেই এটা বলবো যে তোমরা স্থির থাকো, ভয় পেও না। এবার 90 আপ যদি নাম্বার তুলতে চাও তাহলে তার জন্য তোমাদের বিশেষ পড়াশোনার দরকার রয়েছে, ঠিক আছে। এবার আমি আসি সব থেকে আসল টপিক, যে আনসিন, সিন, রাইটিং আর গ্রামার, এই চারটে আইটেমের মধ্যে তোমাদের বলে রাখছি সবথেকে সিনের যে প্রশ্নগুলো আসে, সিনের প্রশ্নগুলো একটু ঘোরানো থাকে। কখনোই রাইটিং আর গ্রামার মাধ্যমিকে কঠিন থাকে না। কেন বলছে, একদম পাতি জিনিস থাকে, একটা দুটো হয়তো ঘুরিয়ে দিতে পারে, সেগুলো যদি তোমরা মন দিয়ে একটুখানি পড়ে বোঝার চেষ্টা করো তাহলে ইজি করতে পারবে। এবারে আসল যে টপিক আছে সেটা হচ্ছে কি রাইটিং স্কিল। তো দেখো রাইটিং স্কিলে আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলোকে আমরা মনে করব, আমি যেগুলো মনে করেছি সেগুলো আমি দিয়েছি। আমি আমার স্টুডেন্টদের যারা বাগনান, হিজলোক, কলকাতা, যারা আমার সঙ্গে অনলাইনে যারা কলকাতায় তোমরা আছো, তারা কিন্তু আমার কাছে টেস্ট দিয়েছো। এইরকম দুটো পেপারে আমি টেস্ট নিয়েছি, সাজেস্টিভ পেপার মানে মাধ্যমিক টাচ পেপারের পরীক্ষা নিয়েছি। তোমরা নিশ্চয়ই খুব সরগড় এখন হয়ে গেছো, তোমরা রিল্যাক্স মনে করছো। আগামী দিনে তোমাদের যেগুলো আমি করিয়েছিলাম সেগুলোই কিন্তু আমি আস্তে আস্তে আজকে বলবো কোন রাইটিংগুলো তোমরা করে যাবে, ঠিক আছে। দেখো এবারে আসি আমরা রাইটিং স্কিলের পার্ট। 30 নম্বরের রাইটিং স্কিল থাকে, 3টে থাকবে, দ্যার ইজ নো অপশান, জাস্ট 3টে থাকবে, 3টেই তোমাদের লিখতে হবে 10 নম্বর করে 30 নম্বরের। এখন কি আসবে, সবথেকে ইম্পর্টেন্ট কি আছে এবছরের? ইম্পর্টেন্ট আছে কি পার্সোনাল লেটার প্রথম। এবারে পার্সোনাল লেটার আসছে 2026-এ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি স্টোরি রাইটিং, নোটিস রাইটিং, নেক্সট প্রসেসিং রাইটিং, না হলে বায়োগ্রাফি রাইটিং। এই 5টা রাইটিং তোমরা ঘুরিয়ে ফিরিয়ে করে যাও, এই 5টার মধ্যেই 3টে রাইটিং তোমরা পাবে। এবার পার্সোনাল লেটারে কোনগুলো আসতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট আছে আমি লিখে রেখেছি। দেখো প্রথমে যেটা আসতে পারে পাবলিক লাইব্রেরি, মানে অ্যাডভাইজিং ইউর ফ্রেন্ড টু ভিজিট অ্যান পাবলিক লাইব্রেরি। এইটা টেক্সট বুকের পেজ নাম্বার 15-তে আছে। আর এটাও তোমরা এটা তোমরা অবশ্যই জেনে রেখো, বইটা ভালো করে করো, বই থেকে যে কোনো না যে কোনো একটা রাইটিং আসার সম্ভাবনা থাকতেই পারে। হ্যাঁ, তোমরা প্রিভিয়াস কোয়েশ্চেন্সে তোমরা দেখেছো যে বই থেকে একটা রাইটিং তুলে দিচ্ছিল, বা তোমরা প্রিভিয়াস কোয়েশ্চেন্সও দেখেইছো। তো বইয়ের রাইটিংগুলো অবশ্যই তোমরা মন দিয়ে করে যাবে, যা যা রাইটিং আছে আমি সবটাই আলোচনা করব। দেখো তারপরে যেটা আছে অ্যাডভাইজিং ইউর ব্রাদার অর ফ্রেন্ড কিপ অ্যাওয়ে ফ্রম মোবাইল ফোন অর ইন্টারনেট অনলাইন গেম। অ্যাডভাইস দিতে বলছে যে অনলাইন গেম যাতে করে তোমার ভাই না খেলে, বা তোমার ভাই ধরো কোনো একটা হোস্টেলে আছে, তো সেখানে তুমি ভাইকে একটা চিঠি লিখছো, সে অনলাইন ইন্টারনেট বেশি না ব্যবহার করে, এই নিয়ে একটা অ্যাডভাইস লেটার। তারপরে যেটা থাকতে পারে ইনভাইট টু কাম টু ইউর ভিলেজ। মাধ্যমিক প্রিপারেশন, তুমি মাধ্যমিকের পরে তুমি কি করতে চাও, বা মাধ্যমিক প্রিপারেশন তোমার কীরকম ছিল, এটা নিয়েও নিতে। অ্যাডভাইজিং হিম আর্লি রাইজিং, মর্নিং ওয়াক, ফিজিক্যাল এক্সারসাইজ, এইটাও তোমাদের ওই পেজ নাম্বার 15-এ রয়েছে টেক্সট বুকে। ভিজিট টু প্লেস অফ ইন্টারেস্ট, বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, কালচারাল প্রোগ্রামে তুমি পার্টিসিপেট করেছো, তোমাদের স্কুলে একটা কালচারাল প্রোগ্রাম হয়েছে সেখানে তুমি পার্টিসিপেট করেছো, হাউ ইউ এনজয়েড ইউর লাস্ট পার্টিসিপেশন টু স্কুল কালচারাল প্রোগ্রাম। এটা নিয়েও তোমাদের আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি লিখে রাখলাম। দেখবে স্কুল পিকনিকে গেছো, এডুকেশনাল ট্যুরে গেছো, এইরকম কোনো একটা জায়গায় গেছো, তো তার এক্সপিরিয়েন্স কীরকম হয়েছে সেটা নিয়ে বন্ধুকে চিঠি লেখা। তারপরে দেখো
ইউর এম ইন লাইফ, এই যে ইউর এম ইন লাইফ আমি একটু আগেই বলছিলাম, অথবা আই উইটনেস অফ অ্যান অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। ধরো তুমি কোথাও বেরিয়েছিলে, সেখানে একটা তুমি রোড অ্যাক্সিডেন্ট তোমার চোখের সামনে হতে তুমি দেখেছো, বা কোনো একটা ইভেন্ট হচ্ছে, তো সেইটা নিয়ে তুমি বন্ধুকে চিঠি লিখবে। এটা খুব ভালো একটা মানে টপিক, এটা তোমরা এর ওপরে অন্তত আমি বারবার বলবো এগুলো রিভাইজ করে তোমরা যাও, এখান থেকে আসতে পারে। আর ইওর মেমোরেবল ডে, ইওর মেমোরেবল ডে। এবার এই জায়গায় তোমাদের বলি যে তোমরা যদি এই টপিকগুলোর ওপর পার্সোনাল লেটার করো, একবারটি তোমরা চোখ বুলিয়ে যাবে। এখান থেকে যদি প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা এখান থেকেও ম্যানেজ করে লিখতে পারবে, কারণ প্যারাগ্রাফ ভালো করে করলে সব রাইটিং তুমি লিখতে পারবে। প্যারাগ্রাফ যদিও আগের বছর চলে আসছিলো 2025-এ, কিন্তু যদি রিপিট হয় প্যারাগ্রাফই রিপিট হওয়ার সম্ভাবনা আছে। এটা তো আমার মতামত, এটা আমার ছিল। তো যাই হোক, এই পার্সোনাল লেটার ছাড়া যেটা থাকবে অ্যাপ্লিকেশান লেটার। অ্যাপ্লিকেশান লেটার কী থাকছে? লেটার টু দ্য হেডমাস্টার আর গভর্নমেন্ট অফিস অফ অন এনি ইস্যু, একটা তোমরা দেখে যাবে লেটার টু দ্য হেডমাস্টার বা অর হেডমিস্ট্রেস, অথবা তোমরা একটা লজে কমপ্লেন, এই দিকটা একটু দেখো। এক্সট্রা বলছি পার্সোনাল লেটার এক্সট্রা যেটা করে যাবে, এইটা অ্যাপ্লিকেশন লেটারটা আমি এক্সট্রা করে যেতে বলছি। সেটা ওই স্কুলের হেডমাস্টার হোক আর ওই তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হোক, যে কোনো জায়গায় সরকারি দপ্তরে একটা অ্যাপ্লিকেশন লেটার। এছাড়াও তুমি পুলিশ স্টেশনে একটা মানে কমপ্লেন লজ করছো, সেইটা কার এগেনস্টে? ধরো তুমি কিছু জিনিস একটা হারিয়েছো, ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তো এটা প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন এরকম ছিল যে তোমার মোবাইল হারিয়েছিলে, তো মোবাইল হারানোর পরে একটা কমপ্লেন লজ করবে নিয়ারেস্ট পুলিশ স্টেশন। যাই হোক, পার্সোনাল লেটারটা শেষ করলাম। এরপরে আমি আসবো নোটিশ রাইটিং, কোনগুলো ইম্পর্টেন্ট আছে। এই সবার আগে তোমরা নোটিশে কি করবে, বইয়ের মধ্যে যে 3টে নোটিশ আছে সেইটা আগে করবে। দেখো বইয়ের মধ্যে কোনগুলো আছে, দেখো ওপেন এ লাইব্রেরি, মানে সেটা স্কুল অথবা ক্লাব, পেজ নাম্বার 61, এটা তোমরা দেখবে বইয়ের মধ্যে আছে। তারপরে যেটা আছে দেখো এন্টার স্কুল ডিবেট কম্পিটিশান, পেজ নাম্বার 36 তোমাদের টেক্সট বুক। আর আছে মিউজিক কম্পিটিশান, পেজ নাম্বার 35 টেক্সট বুকটে। এই 3টে সবার আগে করবে। তারপরে যেগুলো আমি দিয়েছি এগুলো ইম্পর্টেন্ট আছে, ওগুলো সবার আগে ওই 3টে করবে, তারপরে এগুলো করবে। কিপ ইউর স্কুল ক্লিন, গার্বেজ ক্লিনিং, তারপরে প্রহিবিশন অফ সেল ফোন অথবা মোবাইল ফোন, তারপরে মিউজিক কম্পিটিশান, এন্টার স্কুল ডিবেট কম্পিটিশান আমি আগেই বলেছি, সিট অ্যান্ড ড্র কম্পিটিশান, এডুকেশনাল ট্যুর, ফেয়ারওয়েল মিটিং, কালচারাল প্রোগ্রাম। এই ফেয়ারওয়েল মিটিংয়ে তোমরা এটা বলবে ওই যে সরস্বতী পুজোর মিটিংয়ের জন্য একটা নোটিশ দিচ্ছে স্কুলে, সেটাও তোমরা করে রাখবে। হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন অথবা কালচারাল প্রোগ্রাম একই। যাই হোক, রিলিফ ফান্ড আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং হেলথ চেক আপ ক্যাম্প। তো যেগুলো বললাম এই সবগুলো তোমরা দেখে যাবে। তোমাদের একটা অ্যাডভাইস দিই, তোমরা নোটিশ কত করবে, জাস্ট টপিকগুলোকে, যেগুলো টপিক আছে সেই টপিকগুলো 2-4 লাইন তোমরা একটু দেখে যাবে, তারপর নোটিশের একটা স্ট্রাকচার পাওয়া যায়। তো ওই স্ট্রাকচার অনুযায়ী তোমরা নোটিশ লিখতেই পারো, ঠিক আছে। স্ট্রাকচারে খালি বসাবে সাবজেক্ট, ডেট, টাইম, একটু বিষয়বস্তু সম্বন্ধে লিখবে। আর লাস্টে তোমরা যেটা লিখবে যে সেই বলে না যে কনক্লুশন পার্ট, ইন্ট্রোডাকশন পার্ট, আমি একটু বলে দিচ্ছি ইন্ট্রোডাকশন পার্টটা, যে অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল অর্গানাইজড অথবা সেলিব্রেশন, ইন্ডিপেন্ডেন্স ডে যদি পড়ে যে সেলিব্রেশন, তো ইন্ডিপেন্ডেন্স ডে তো লিখি। তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, এটা আছে, এটাও তোমরা করবে। তো আবার বলি যে অল, একটু আমি বলে দিচ্ছি যে কীরকম স্ট্রাকচারটা। অল দ্য মানে ইন্ট্রোডাকশন আমি বলছি, অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল হ্যাজ অ্যারেঞ্জড অথবা অর্গানাইজ অথবা দেবে কি সেলিব্রেট, এটা দিয়ে সাবজেক্ট দেবে। তারপরে ইট উইল বি হেল্ড অন দিয়ে তোমার তারিখটা, তারপরে হচ্ছে কি ইন দিয়ে সালটা, তারপরে অ্যাট আওয়ার স্কুল অথবা ক্লাব প্রেমিসেস। লাস্ট যে কনক্লুশন পার্টটা আছে, অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড ফুল কোঅপারেশন আর বিং সলিসিটেড ফ্রম দ্য স্টুডেন্টস, এইটা তোমরা একদম ফর ফার্দার ডিটেল কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন পারসন। এর মধ্যেখানে 2-4 লাইন তোমরা ওই সাবজেক্টের সম্বন্ধে লিখলেই এই নোটিশটা তোমরা পারবে।
তবে আমি অ্যাডভাইস করব নোটিসের স্ট্রাকচার তোমরা মুখস্থ করে যাবে, সেটা গিয়ে স্ট্রাকচারে ওই সাবজেক্টের উপর বানিয়ে লিখে দেবে। কিন্তু বইয়ের যে 3টে বলেছি ওগুলো তোমরা সরাসরি একদম মুখস্থ করবে, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে সেগুলো স্ট্রাকচার দিয়ে লিখতে পারো। এরপর আসবে স্টোরি রাইটিং, খুব ইম্পর্টেন্ট, এবছর স্টোরি আসবেই একদম, মানে 90% শিওর আছি যে স্টোরি এবছর আসছে। তো তোমার স্টোরিটা কি করবে এটা ঠিক এক্স্যাক্টলি বলা যায় না, তবে একটা আমি কিছু ইম্পর্টেন্ট নোটিস আমি দিচ্ছি, এটা তোমরা ওই বেসড অন টপিকের ওপরই থাকে, তার উপর ডিপেন্ড করে তোমাকে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। একটা কথা বলে রাখি, স্টোরি রাইটিং যদি থাকে এবছরে একদম একদম হচ্ছে কি ইউনিক লেভেলের থাকবে। ইউনিক মানে একদম আননোন টাইপেরও থাকতে পারে, আর যদি সত্যি ইজি ওনারা করেন তাহলে একদম সেই পাতি 8-এর যে স্টোরিগুলো থাকে সেইগুলো ফেলতে পারে। তো আমি সব মিশিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট আমি দিয়েছি, দেখো। হেয়ার অ্যান্ড টর্টাইস, শেপার্ড অ্যান্ড উলফ, যেটা ফলস অ্যালার্ম, যেটা আমরা 5, 6, 7, 8 সব পড়েছি ওরকম টাইপের। সোলজার অ্যান্ড দ্য বার্ড সেলার, নিউটন অ্যান্ড হিজ পেট ডগ ডায়মন্ড, মনে আছে তো গল্পটা? খুব ইম্পর্টেন্ট গল্প। তো উড কাটার, রিভার গড, ফলস আ ফ্রেন্ড অ্যান্ড রিয়েল মাদার। আর একটা এক্সট্রা আননোন যেগুলো থাকতে পারে, যে ভিজিট টু দ্য ল্যান্ড অফ রোবট, বার্থ অফ এ লিটল গার্ল, এইরকম টাইপের কিছু স্টোরি রাইটিং থাকতে পারে। দেখো তোমরা আমি যেগুলো বলছি এবং তোমরা নিজের সঙ্গে বিচার করো এবং সেগুলো নিয়ে তোমরা পড়াশোনাটা করো। এই কদিনের মধ্যে তোমরা এটা রেডি করতে পারবে সেটা আমি তোমাদের বলছি। তোমরা মানে জাস্ট স্থির থাকবে, স্থির থেকে তোমরা বাড়িতে পড়াশোনা করো, তাই না? এরপরে আসবো কি প্রসেসিং রাইটিং আর বায়োগ্রাফি, আরও ইজি। দেখো প্রসেসিং রাইটিং এরপরে যেটা আছে ইম্পর্টেন্ট, সেটা প্রসেসিং রাইটিং আর বায়োগ্রাফি, ব্যাস। প্রসেসিংয়ে দেখো রিহাইড্রেশন অথবা ORS, প্রসেসিং অফ ইলেকশন, হাউ বিল্ডিং কনস্ট্রাক্টেড, এটা তোমার টেক্সট বুকে আছে, টেক্সটে রয়েছে, তোমরা দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার ধরে বলছি এইটা টেক্সট থেকে। মাস্টার্ড অয়েল স্কুল ম্যাগাজিন অথবা টি রাইস অরেঞ্জ মেকিং, ফরমেশন অফ রেন অথবা ওয়াটার সাইকেল, যে কোনো একদম একদম কি বলবো, তোমরা নিচে ক্লাসে যেটা পড়ে আসছো ক্লাস 8-এ বা 9-এ যা যা করেছো সেইগুলো দিয়েই মাধ্যমিকের প্রসেসিং থাকতে পারে। একদম মানে পাতি জিনিস থাকবে। তোমরা কি করবে, আচ্ছা এখানে আমি রাইস দিয়েছি, কি রাইস মেকিং, এই তো আছে রাইস, ঠিক আছে, টি রাইসও রয়েছে। তো যাই হোক, এইগুলো দিয়ে তোমরা এইগুলোর ওপর প্র্যাকটিস করেই তোমরা পরীক্ষায় দিতে যাবে, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো বায়োগ্রাফি রাইটিং যেগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট আছে সুনিতা উইলিয়াম, APJ আব্দুল কালাম, মাদার টেরেসা, উইলিয়াম শেক্সপিয়ার অথবা রবীন্দ্রনাথ টেগর, রতন টাটা, স্বামী বিবেকানন্দ আর নেতাজি। এইগুলো যাবে এই রিসেন্ট কোনো খেলোয়াড়ের মধ্যে থাকবে। এবার দেখো এই জায়গা থেকে তোমরা খেলোয়াড়ের মধ্যে রোহিত শর্মা করবে, রোহিত শর্মা, ঠিক আছে? যে কোনো খেলোয়াড় থেকেও থাকতে পারে, রোহিত শর্মাটাই ইম্পর্টেন্ট আছে, আমি দিয়ে রাখলাম। তোমরা যা যা আমি করিয়েছি আশা করছি এর মধ্য দিয়েই তোমাদের মাধ্যমিক খুব খুব ভালো, এর মধ্য দিয়েই তোমাদের পড়বে। একদম তোমরা মন দিয়ে এগুলোর ওপর গুরুত্ব দিয়ে তোমরা পড়ো এবং সবটাও পড়ে যেতে হবে। আর একটা কথা, আশা করছি তোমাদের একদম সিন আনসিন গ্রামার রাইটিংটা আমি খুব ভালোভাবে তোমাদের কাছে আলোচনা করতে পারলাম এবং তোমরাও খুব সহজভাবে এটা নিলে। যাক, ক্লাসটা আমি করলাম পুরো একদম অনেকটা সময় আমি ধরে ক্লাসটা তোমাদের নিলাম। তো আমি প্রয়োজন মনে করেছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলোই আমি আলোচনা করেছি। সবসময় পজিটিভ থাকবে, তোমরা সিন আনসিন থেকেই চালু করো, পরপর করার চেষ্টা করবে, যেটা কমন থাকবে সেটা আগে লিখবে। ইংলিশের ক্ষেত্রে যেটা আমাদের সবথেকে সমস্যা হয় সেটা হচ্ছে কি হাতে লেখা। হাতে লেখা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা লিখবে, তাদের তবেই তোমরা মনে রাখবে যে আমি একটা বেস্ট নাম্বার পেতে পারি। হাতে লেখা কিন্তু অবশ্যই পরিষ্কার করবে আর বানান কোনো ভুল না হয়, এই দিক থেকে তোমরা খেয়াল রাখবে। আর রাইটিংয়ের এবার লাস্ট তোমাদের হয়তো প্রশ্ন থাকতেই পারে যে স্যার 10 নম্বরের রাইটিংয়ে আমি কত ওয়ার্ড লিখব। দেখো মিনিমাম তোমাকে যেটা উল্লেখ করে দেবে 100 ওয়ার্ড অথবা 120 ওয়ার্ড,
তোমরা 100 ওয়ার্ড উল্লেখ করলে 110 যেতে পারবে, 120 ওয়ার্ড উল্লেখ করে 130-এর মধ্যে তোমাদের জন্য থাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। মানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর লিখতে গেলে যদি আমার 30ও চলে যায় আমার অসুবিধা হবে না। আবার যদি 100টা অথবা 100টার মধ্যে যদি আমি সঠিকভাবে আমি রাইটিংটা লিখি তাহলেও তোমরা ভালো নাম্বার পেতে পারো। এবার দেখো রাইটিংয়ের টোটাল টাইটেল দেওয়ার চেষ্টা করবে। স্টোরি রাইটিং থাকলে তার টাইটেলটা অনেক বড় হাতের হবে, স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে বড় হাতের হবে। নোটিশ রাইটিং তোমরা নোটিশের ওপরে নোটিশটা বড় হাতের দেবে, আর মোরাল দেবে স্টোরিতে, ঠিক আছে, স্টোরিতে মোরাল দেবে, তাহলে স্টোরি রাইটিং গেল। পার্সোনাল লেটারের ক্ষেত্রে স্ট্রাকচারটা খুব ভালো করে দেবে, যেখানে তোমরা তোমাদের যে অ্যাড্রেস, আমার অ্যাড্রেস মানে আমি কাউকে চিঠি লিখছি তাহলে আমার অ্যাড্রেসটা ওপরের দিকে হবে, ওপরের ডান দিকে, আর যাকে তুমি লিখছো তার অ্যাড্রেসটা বাঁ দিকে বক্স করে দেবে, ঠিক আছে, পার্সোনাল লেটারে। তো এবারে স্টোরি পার্সোনাল লেটার হলো, নোটিশ রাইটিং আমি বললাম, স্টোরি রাইটিংও বললাম। স্টোরি রাইটিংয়ে ভালো নাম্বার পেতে গেলে তোমাদের স্টোরি হচ্ছে কি ওই কনভার্সন দেখাতে হবে, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ দেখাতে হবে তোমাদের, হ্যাঁ। তো তোমরা এটা অবশ্যই মাথায় রাখবে। এবার প্রসেসিং রাইটিং সবথেকে ইম্পর্টেন্ট। প্রসেসিং রাইটিংয়ের ক্ষেত্রে তুমি যেটা দেখবে যে কোনো রকম কোনো অ্যাক্টিভ ভয়েস ইউজ হবে না, সবটা প্যাসিভ ভয়েসে তোমরা ইউজ করবে। প্যাসিভ ভয়েস না হলে কিন্তু পুরোটাই কাটা যাবে, আর প্রেজেন্টে লিখবে। এবারে দেখো স্টোরি রাইটিং, তুমি যদি প্রেজেন্টে লেখো তাহলে প্রেজেন্টেই লিখবে, যদি পাস্টে লেখো তাহলে পাস্টেই লিখবে, সেখানে পাস্ট আর প্রেজেন্ট টেন্স মেলাবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের এটা মনে রাখতে হবে যে পাস্ট আর প্রেজেন্ট কোনো রাইটিং স্কিলে মেশালে হবে না। আবারও বলছি, পার্সোনাল লেটার তুমি যখন লিখবে সেটা প্রেজেন্ট টেন্সে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। আশা করছি তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে তোমরা নিতে পারলে। এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের সবাইকে বেস্ট উইশেস। আশা রাখবো তোমরা খুব খুব ভালোভাবে পরীক্ষা দেবে, আর সব সময় স্থির থাকবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। দেখো যেটা হবে হবে, তোমরা যেটা পড়ে যাচ্ছ সেটার ওপর বেস করেই যাও, জাস্ট ফাটিয়ে দেবে, ঠিক আছে। খুব ভালো থেকো, টাটা।